শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। বাড়ি আসার যে একটা আনন্দ, সেই আনন্দতেই খুব ভালো আছি। আজকের এই খাটটা এখানেই লাস্ট। তারপরে খাটটা কোথায় যাবে একটু পরে দেখতে পাবে। যদিও এই যে খাটটা মাঝখানে আনার যে বুদ্ধিটা, সেটা তোমরাই মনে বলেছিলে যখন সিলিংটা হয়। তবে তোমরা বলার আগেই মানে সিলিংটা এমনভাবে হয়েছে যে ফ্যানটা হয়েছে মাঝখানে, আর খাটটাকে মাঝখানে না আনলে যেন আর হচ্ছিল না। তো ওই কারণে কিন্তু পাল্টানো হয়েছিল। কিন্তু এখন আবার যেটা মানে সমস্যা হচ্ছে যে খাটটা মাঝখানে রেখে ঘরটা আরও বেশি হিজিবিজি লাগছে, একদমই ছোট ছোট লাগছে, জায়গা কম হয়ে গেছে। তো ও তো অসুস্থ, কিন্তু ওকে নিয়ে তো সরাসরি করা একদমই সম্ভব নয়। আর আমিও তো মানে আমারও কোমরও ব্যথা, আর আমার তো সেরকম একটা ছেলের মতো শক্তি তৈরি না হবে। তারপরেও আমি বাকি আর অন্যদের মতো মানে ধরে আর কি কিছু করতে পারবো, কিন্তু একাই করা বা দুজন মিলে করা সেটা সম্ভব না। তো এই আর কি, দেখা যাক কাকে ডেকে আনতে পারি। তবে তোমরা তো অনেকেই বুদ্ধি দিয়েছো দেখলাম কালকের ভিডিওতে, কমেন্টে। তো দেখা যাক কাকে পাই। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে খাটটা মাঝখানে হওয়াতে আমাদের মানে ঘরটা ছোট হওয়াতে লাইভ করার জায়গাটা পাচ্ছি না। যেহেতু আমরা কালকেই মাল করে নিয়ে এসেছি, এবার মালগুলো তো তোমাদের দেখাতে হবে, তারপরে তো তোমরা পছন্দ করে নেবে। এক তো এখানে মানে বাড়িতে এসে লাইভ করা খুবই সমস্যা, নেটওয়ার্কের একটা বিশাল সমস্যা রয়েছে, যেহেতু ওয়াইফাই নেই। সাগরকে আর এই ভাইটাকে ডেকে এনেছি। তো ভাইটাকে তোমরা দেখোনি এখনও, দেখবে একটু পরে আসবে। এরা দুজন এই যে দেখা যাচ্ছিল সাইডে, এত হাসাহাসি করছিল। মানে সাগর ওই ট্রলিটাকে টেনে নিয়ে এসছে, অথচ ট্রলির চেনটা খোলা ছিল, আর সব কাপড় চোপড় সব বেরিয়ে গেছিলো। আর ওইদিকে ট্রাঙ্ক টানছে, ট্রাঙ্কের থেকেও কাপড় পড়ে গেছে। ওই ভাইটা বলছিল দেখো সাগর কাজ বাড়াচ্ছে বলে হাসছে। তা আমি মানে সাগরেরও কোনো দোষ নেই, এখানে কাপড়গুলো সব আগে যে সরাবো সেটা না, আর ওরাও এসেই একেবারে ঝটপট কাজে লেগে গেছে, না এটা করতে হবে করে ফেলি, এরকম আর কি। আর কতবার যে খাটটাকে সরাসরি করা হলো, এবার আমি সত্যি কথা সবার সামনে কান ধরে বলছি, আমি আর কোনো দিনও খাট এখান থেকে ওখানে নেব না। ওই কলকাতারটাও বলে তারপরে কিন্তু আর লাস্টে নিইনি, খাট যেভাবে সেভাবেই আছে। তো এটা না কিছু কিছু মানুষের মানে কি বলবো, এটাকে শৌখিনতা বলে না মাথায় দোষ বলে আমি জানি না, কিন্তু আমার মতো এমন অনেক পাগল আছে যারা ঘরের জিনিসপত্র এদিক থেকে সেদিক নড়ানড়ি করে, যাদের সময় আছে জিনিসপত্র নিয়ে সরাসরি করার মতো, সেরকম শখ আছে, ইচ্ছে আছে, সবটাই মানুষ আছে। তো এই যে আমাদের এইরকম খাট, এখন খাটটা প্রচণ্ড পরিমাণে ভারী। এক তো হচ্ছে দুটো তোষক, তার মধ্যে বালিশগুলো আছে ওজন, তার মধ্যে খাটটা হচ্ছে কাঠের। তো কাঠের খাট কিন্তু অনেক বেশি ভারী হয়, সেটা কিন্তু সহজে চাইলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না। তো এটাই আর কি সমস্যা। ওই পাশে ওজন আছে ভালো, ওইখানটা ধরলে হবে। উদ্যম আছে একাই তোলে এটা। তুই এদিকে আয় না। এটা হ্যাঁ মই পারি না। এই যে এবার তোর পাশে উঠে না স্যাম। আরে শেষরে নাও নালে। হ্যাঁ শেষে নেও তো, ওখানে তুলকে তোলকে নেওয়া হচ্ছে না। শেষে নে একটু। হ্যাঁ এভাবে নে। এখন এদিকে টানা লাগবে, এদিকে টানা লাগবে। বাস বেশি পাট করিস না। তোর কত আরামে চলে আসলো। ওই কোণাটা চাপে দে, এই কোণাটা চাপে দে, তবে দিতে ঠেললে যাবে। এদিকে চাপাইস কি ওদিকে চাপা। এইভাবে না, ওইদিকে যা, নালে ঢুকবে না তো। ঢুকবে, ওই যে ঠেলবে না। এবার 12 একবার মার। না 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 শ্যাম 12 দাঁড়া দাঁড়া। জানলা দিয়ে দিতে পারা। জানলা দিয়ে ওগুলো পা দিয়ে জানলা দিয়ে দিতে। দাঁড়া, একটু তুইলে নিতে হবে, তুইলে নিতে হবে। না না হ্যাঁ, নালে এটা নড়বে রে খাটটা। দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া, বেশি নিছিস না, আমি যাবে বেশি না। দেখ দেখ এই যে কি হবে, আবার এদিকে চাপা আরো। আর যাবে একটু ওদিকে, আর যাবে না এখন পর্দাটা দেওয়ার জন্য, মানে আরেকটু তাহলে সামনে দিয়ে আগাতে নেই। কোন দিকে পর্দা দিবে? পর্দা দেওয়া লাগবে না, ওটা আটকে গেছে ওদিকে, তুই ধর না। কিচ্ছু হয়নি পর্দা।
তো এবার তো এই যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, যা জিনিসপত্র আছে সব সরানো টরানো হয়ে গেছে, ওদের কাজও শেষ। ওদেরকে বলেছিলাম কি খাবে, থামস আপ আছে, তারপরে ওরা খাবে না, থামস আপ খাবে না। এক তো ওই ভাইটা তো খাবে না, ও গান করে তো, ওর গলা বসে গেলে আবার সমস্যা। সাগরকে বললাম, সাগর বলছে না আমি এখন খাবো না। তো আমাদের ফ্রিজ নেই, তো পাশের বাড়ি পিসির বাড়িতে একটা ওই ইয়াটার মধ্যে রেখে এসেছি থামস আপটা, কারণ এটা ফ্রিজে থাকলে তবেই খেতে ভালো লাগে, এই নর্মাল গরম খেতে ভালো লাগে না, এই জন্য। আর এই যে এর আগে যখন বাড়িতে এসেছিলাম তখন না মানে শীত ছিল, তো তো শীতের জামা কাপড় সব যে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পেরেছিলাম সেটা কিন্তু না, মডুলারে ছিল, তারপরে এখানে আলমারিতে ছিল। তো এগুলো সব আর কি এখন গুছিয়ে রেখে দিচ্ছি, শীতের জামা কাপড় সব, এগুলো সব মডুলারে ছিল। তো আলমারিটার মধ্যে এত জায়গা বেড়েছে, কারণ কি এর আগে ও আর আমি দুজনে মিলে আলমারিটা গুছিয়েছিলাম, আর এখন গুছানো থাকলে দেখবে আলমারিতে প্রচুর জায়গা থাকে। তো ওই জন্য এতগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে। তার মধ্যেও মানে কলকাতার যে আলমারিটার মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেখান থেকে অনেকগুলো বাছাই করতে হবে, তাহলে কলকাতার আলমারিতেও অনেক জায়গা হবে। আর আমি দেখেছি সবার বাড়িতেই এমন অবস্থা থাকে আলমারির, মানে জিনিসপত্রে ঠাসা থাকে, আবার কোথাও ঘুরতে বেরোবা তখন তুমি তোমার পছন্দ মতো জামা পাবে না, তখন মনে হবে আমার নাই। তো এমন না সবার ক্ষেত্রেই হয়, আমি ভাবতাম বুঝি আমারই এরকম হয়, কিন্তু না, যাদের সাথে কথা হয় তারা বলে যে হ্যাঁ আমাদেরও তাই হয়। আর আমার মার সাথে এদিকে ভিডিও কলে কথা বলছিলাম, কালকে ওই যে বাবার বার্থডে সেলিব্রেশন গেছে, তো মা এগুলো নিয়ে আর কি কথা বলছিল ওই ব্যাপারটা নিয়ে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়েছে বলতে ও মাছ নিয়ে এসেছিলো, মাছ ভাজলাম, ঘুটুনের জন্য মাছ সিদ্ধ, আর কালকে ডিম তরকারি ছিল, ডিমের ঝোল, আর ডিমও ছিল। মানে কি কালকে রাতে একটা পিসির বাড়িতে রাতে খেয়ে এসেছিলাম, মানে খুব জোর করছিল, তো আমরা দুজন ছিলাম যে শুধু সেটা না, আরও দুজন ছিল, সাগর ছিল, তারপরে আরেকটা ভাই আছে, সেই ভাইটা ছিল। তো সবাই মিলে পিসিদের বাড়িতে খেয়েছিলাম। তো রাতে এই যে ডিমের ঝোলটা সেটা আবার আজকে যে মানে কালকে আর কি মা গরম করে রেখেছিল, যেহেতু খাইনি, মা তো খেয়েছিল, তো সেটা তারপরে যে আজকে খেলাম ডিমের ঝোল ভাত আর তার সাথে মাছ ভাজা। তো ওই ল্যাপটপটা দেখার জন্য একজন দাদা এসেছিলো, তো দাদা দেখে টেকে গেল। তো যারা আর কি মনে করো বোঝে ল্যাপটপের ব্যাপারে বা কিছু, তারা দেখলেই বুঝতে পারবে যে ল্যাপটপটা কতটা ভালো কতটা কি। আর এটা তো আমরা নিজেরাও সাক্ষী যে আমরা বেশি দিন ইউজই করিনি, টোটাল হয়তো 5 থেকে 6 মাস, তার চেয়ে বেশি না, মানে তাও এটা বেশি ধরা হলো। ল্যাপটপটা যে মানে একটা মানুষ আছে না, যে একটা ল্যাপটপ নিলে একটা কন্টিনিউ কতদিন হয়তো ইউজ করলো তারপরে করলো না, সেটা না, আমরা প্রথম থেকেই ইউজ খুবই কম করেছি। তো ইলেকট্রনিক জিনিস আবার বন্ধ করে রাখলে নষ্ট হয়ে যায়, তো মাঝে মাঝে ধরো চালু করতাম, ভিডিও টিডিও দেখতাম, এইটুকুই। তো যাই হোক, ল্যাপটপটা ওই যে চার্জে বসিয়েছে, ও চার্জ হচ্ছে, আর অনেকক্ষণ ছিল, দাদাটা দেখলো। আর উনি তো মানে উনি যার উপরে ভরসা করেছে, মানে যার উপরে দায়িত্ব দিয়েছে সেই ভাইটাই আর কি ওই দিন দেখেছে অনেকক্ষণ, তো দেখে যেটা বললো যে ল্যাপটপটা ভালোই আছে। এবার দেখা যাক সবার সাথে, মানে ওনাদেরও ভালো লাগলে তবেই নেবে, আমাদেরও ইয়ে হলে আমরা তবেই দেবো। আর এটাই আর কি, একটা জিনিস মানে সেকেন্ড হ্যান্ড বিক্রি করা সেটা অনেক মুশকিলই হয়ে যায়, যে নেবে তা সেও বুঝে শুনে নেবে, যা বিক্রি করে সেটা তাকেও বুঝিয়ে বিক্রি করতে হবে। যাই হোক, এই যে ঘর দুয়ারের অবস্থা, মানে তাড়াতাড়ি করে ঝাড়ুটারু দিয়েছিলাম, যে ওই দাদা আসছে জন্য আমি তাড়াতাড়ি ঝাড়ুটারু দিয়েছি, আর একটু এলোমেলো ছিল এগুলো একটু গুছালাম, ক্যামেরা অন করা হয়নি আর। তো দুপুরে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এখন আর নো টেনশন, এবার রান্না তো করবোই, কারণ রাতের জন্য রান্না করতে হবে। এবার একটু ঘরটা একটু গুছাবো, ঘর গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করব। মার তো স্নান পুজো হয়ে গেছে, মাও খাবে এখন, স্নান পুজো দিয়ে খাবে ওই জন্য। তো ওই জায়গাটা একটু গোছগাছ করতে হবে, খুব এলোমেলো লাগছে। টেবিলটাকে এখানে নিয়ে এসেছিলাম আবার, কারণ এখানেই তো খেলাম, ওই জন্য। এটা বাইরে থাকলেই মনে হয় ভালো টেবিলটা, বা ওই ঘরে রাখবো, যে কোনো একটা জায়গায় রাখবো, কারণ এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। আজকে আবার লাইভে যাবো, তো তো লাইভ করলে এখানেই করতে হবে। বড় লাইটটা ওই যে ওখানে, এই আমাদের রিং লাইট তো বাড়িতে নেই, এই লাইটটার উপরেই নির্ভর করছে লাইভ। তো লাইটের আলোটা সেরকম যেখানে ভালো পড়বে সেখানেই লাইভটা করতে হবে। তো এখানে লাইভটা করলে পুরো আলোটা আমার গায়ে পড়বে, এই জন্য এই জায়গাটা ফাঁকা করতে হবে।
এর আগে যখন বাড়ি এসেছিলাম তখন একটা ড্রেসিং টেবিল কেনার খুব মানে ইচ্ছে ছিল এবং মানে একদম পরের দিন নিয়েই আসি। তো তারপরে তো আর ড্রেসিং টেবিল কেনা হয়নি, কারণ এই সিলিংয়ের পেছনে আমাদের এত টাকা খরচ গেছে। তো কালকের ভিডিওতে নাকি কোন দিনের ভিডিওতে যেন একটা দিদি না বোন জানি না একজন কমেন্ট করেছে যে দুটো সিলিং তোমাদের কত টাকা খরচ পড়েছে। দুটো সিলিংয়ে লাইটের খরচ বাদে 40,000 টাকার মতো, আর লাইট টাইট নিয়ে 45 বা 48 এরকম হয়েছে। মানে প্রচুর টাকা খরচ। আর সিলিংটা তো দিতেই হতো, জানোই তো যে সাপের কেমন একটা ইয়ে ছিল, ভয়। তো সিলিংয়ে আসতো ওরা ইঁদুর খেতে, ওদের তো কোনো দোষ নেই, ইঁদুরগুলোই বদমাস। এগুলো উপর থেকে নিচে নেমে আসতো আর ওদের গন্ধে গন্ধে সাপও চলে আসতো সিলিং থেকে নিচে। তো একটা কথা কি, আমাদেরকে যেমন দেখে ওরা ভয় পায় তেমনি ওদেরকে দেখে আমরা ভয় পাই। আর যতটুকু সাবধানে থাকা যায়, গ্রামের বাড়ি মানেই হচ্ছে এই সাপ ব্যাঙ আরও বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের একটু ভয় থাকবে, তবে যতটুকু সাবধানে থাকা যায়। তো এর আগে তো তোমরা দেখেছিলে ওই যে দাদাটা এসেছিলেন সাপ মানে ধরার জন্যই, সাপটা নিয়ে হয়তো ঠিক ভালো জায়গায় ছেড়ে দিত কিন্তু পায়নি। আর কিছু কিছু সাপ থাকে বাস্তু সাপ, ওরা ধরা দেবেও না, ওরা ভালোই আর কি, মানুষকে কামড়ায়ও না বলে, কিন্তু ওদের গায়ে আঘাত লাগলে অবশ্যই কামড়াবে। তো ওই দাদাই বলছিল যে ওই সিলিংটা পাল্টাতে হবে, বাঁশের সিলিং মানেই হচ্ছে বিপজ্জনক। তো ওই জন্যই কিন্তু আমরা এই সিলিংটা লাগিয়েছিলাম, ফল সিলিং। তো এই সিলিংটা লাগানোর পর থেকে এই যে আমরা দুবার আসলাম বাড়ি, একবার তো না হয় 1 মাস পরেই চলে এসেছিলাম, আর এইবার যখন আমরা এসেছি প্রায় 5-6 মাস পরে আসলাম। কিন্তু যেটা দেখলাম যে ইঁদুরে কিন্তু আমাদের ফল সিলিং কোনোভাবেই কাটতে পারেনি এবং নিচেও নেমে আসতে পারেনি ইঁদুর। আর সাপ এসছে কিনা সেটা জানি না, সাপ তো অন্যান্য অনেক জায়গা দিয়ে আসতে পারে কিন্তু ইঁদুর আসতে পারেনি। তো ওই জন্য যত টাকায় খরচ হোক না কেন আমরা তো একটা তো কিছু মানে ভালো সমাধান করতে পেরেছি, এই আর কি। এখন যে কোনো কিছুই তুমি করতে যাবে না, প্রচুর খরচ। আর আরেকটা কথা বলি, অনেকেরই ধারণা মনে যে এরা তো 3 মাস পর পর হোটেলে গিয়ে থেকেই কলকাতা ট্রিটমেন্ট করতে পারে, তাহলে কেন ট্রিটমেন্ট করছে না? তাহলে কি শুধুমাত্র বিজনেসের জন্যই ওরা কলকাতায় থাকছে? ট্রিটমেন্টটা শুধুমাত্রই একটা বাহানা? এরকম অনেকের মনেই প্রশ্ন আছে, কারণ এক দুটো যখনই এই কমেন্টগুলো পড়ে অনেকে জিজ্ঞেস করে না, মানে নর্মালি আমাদেরকে বলে, তো সেই কমেন্টগুলোতে অনেকগুলো করে লাইক, তার মানে যারা লাইক দেয় তাদেরও মনের ইচ্ছে এটাই বা তাদের মনের কথাটা এটাই। তো এর আগেও আমি এটা নিয়ে না অনেকবার বলেছি, তারপরেও আবারও বলছি, আমার যে ট্রিটমেন্টটা চলছে, ধরো 3 মাস পরে পরে তো আমি যাই ডাক্তার দেখাতে, কিন্তু 3 মাস পরে পরে যখনই যাচ্ছি তখনই 10 দিনের একটা করে মানে কোর্স চলে আমার। এর আগেও আমি বহুবার বলেছি। তো এই 10 দিনের কোর্স কমপ্লিট করে আমাকে আবার কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়। তো এবার এই 10 দিন কি আমি হোটেলে থাকবো? এটা কি সম্ভব? আবার বাড়ি চলে আসবো, তাহলে 10 দিন পর আবার যাব? তাহলে এইভাবে হিসাব করে দেখো তো আমার কতটা খাটনি হবে। আর এইভাবে 5-6 মাস পর আমি বাড়ি আসছি, এটা যতটা না খাটনি, ওটা কিন্তু আরও অনেক বেশি খাটনি হতো। এগুলো কি? ও আচ্ছা, এগুলো কয়দিনের তুমি তো জানো। হ্যাঁ, আইভিএফ ট্রিটমেন্ট এরই নাম। এই এত এত বোতলগুলো সব আমি ইউজ করেছি, আর এক একটার দাম কত জানো তো? এগুলো যে কত ইউজ করছে তার তো ঠিকানা নেই। কোনো ঠিক নাই, সব আমার ইচ্ছে ছিল যে খুব সবগুলো রাখি, কিন্তু একটা ঘর মনে ফুল হয়ে যাবে, ওদেরই জায়গা হবে না, মানে আমরা কই থাকবো। দেখো এটা নেট প্রাইস লেখা আছে 1294। এখন তো দাম বাড়ছে, এখন দাম আরও বেড়েছে। আর এই একটা বোতল, মানে যেদিন আমার 10 দিনের করে ওষুধটা দেয় সেদিন আমার একটা বোতল 2 দিনে শেষ। একটা বোতল 2 দিনে শেষ, তাহলে বোঝো এক সপ্তাহে আমার কতগুলো বোতল লাগে আর কত টাকা লাগে। মানে আইভিএফ মানে একটা কি বলতো, যে সন্তান তো যার হয় তার তো ভাগ্য, মনে করো লটারি পাওয়া আর কি। আইভিএফে বাচ্চা নেবেন লটারি। আর তো সেই লটারিটা তোমার ভাগ্যে যখন থাকবে, যখন মানে যদি কোনো সমস্যা থাকে তোমার, ধরো তবেই তো আইভিএফ করবা। তো আইভিএফে যখন বাচ্চাটা নিবা, মানে তখন সেটা মনে হয় কি টাকা দিয়ে কিনে আনা, মানে এত পরিমাণে টাকা যায় যে টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, লটারি লাগলে তবেই। এগুলো সব ফেলে দিতে যাচ্ছি, ঘর ভর্তি হয়ে গেছে এগুলোতে। কোথায় ফেলবা? ওইদিকে আগুন টাগুন ধরা দিব, তাহলে তো হয়ে যাবে। তো যেটা তখন বলছিলাম, খাটনি তো খাটনি, তার মধ্যে টিকিটও পাওয়া যায় না সময় মতো। আর আমাদের বাড়িটা কিন্তু এখান থেকে ওখানে না যে 3-4 ঘন্টার রাস্তা, যেভাবে হোক সেভাবে যাওয়া যাবে। পাক্কা 14 থেকে 15 ঘন্টা লাগে, ট্রেনে তো মানে এরকমই সময় লাগে। আর বাসের এই যে এবার কী বিপদে পড়েছিলাম আমরা, বাসের লোক ফোনেই তুলে না, এবং আমরা যে বাড়ি আসছি, বাড়ি আসার পরেও কিন্তু উনি যে আমাদেরকে কল ব্যাক করবে বা কিছু, সেটা কিন্তু করেনি।
তো এবার এমন বিপদে যদি ডাক্তার দেখানোর সময় হতো তাহলে কেমন হতো বলো। আর হোটেলের যেটা বলছো, হোটেলে আমরা যে শ্রী দুর্গাতে উঠতাম, শ্রী দুর্গা না মা দুর্গা একটা হোটেল আছে শিয়ালদাতে, তো সেটা ডেলি 1,000 টাকা করে নিত। তাহলে আমি যদি 10 দিন 12 দিন ওখানে থাকতাম ট্রিটমেন্টের কারণে 10 দিন থাকা মানে 10,000 টাকা। তাও সেটা 3 মাস পর পর যেতে হচ্ছে। আবার হোটেলের খাবারটা সেটাও বাইরে থেকে খেতে হবে। এক তো হচ্ছে আইভিএফ ট্রিটমেন্ট করার সময় বাইরের খাবার একদমই মানে খাওয়া চলে না, কারণ সেই সময় পেট খারাপ হওয়া বা পেটে সমস্যা, গ্যাস হওয়া, এগুলো খুবই খারাপ। তো একটা কথা কি মানে অনেকে হয়তো দূর থেকে ভাবে যে এরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এরা এটা করতে পারতো, কিন্তু একটু নিজেকে বসিয়ে দেখবে যে এই জিনিসগুলো কতটা আমাদেরকে ফেস করতে হয়েছে। আর এই ফেস করেই কিন্তু আমরা লাস্টে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আরও একটা কথা বলি, আমার যে বর্তমান ট্রিটমেন্টটা চলছে সেটা কিন্তু এর আগেও আমি খোলাখুলি বলেছি যে আমার লাইনিং আসার কিন্তু ট্রিটমেন্ট চলছে এখন। আমার সব কিছুই হয়ে গেছে, মানে যা যা দরকার একটা এমব্রিও ট্রান্সফার করার জন্য সব কিছু রেডি, কিন্তু আমার লাইনিং আসছে না। লাইনিংটা যখন তখন আসতে পারে, মানে আমার ট্রিটমেন্ট চলাকালীন যখন তখনই চলে আসতে পারে লাইনিং। আর লাইনিং আসা মাত্রই আমাকে একটা ডেট দেবে, 1 সপ্তাহের মধ্যে এমব্রিও ট্রান্সফার করতে হবে। এবং এমব্রিও ট্রান্সফার করার পর মানে সে তো জানোই ফুল বেড রেস্ট, মানে 1 মাস অন্তত বেড রেস্টে থাকতে হয়, খুব সাবধানে চলাফেরা করতে হয়, জার্নি করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি এমব্রিও ট্রান্সফার করার পর কীভাবে বাড়ি চলে আসতাম আর কীভাবে হোটেলে থাকতাম? এটা কি সম্ভব? যখন তখন আমার লাইনিং চলে আসতে পারে, কারণ এই ট্রিটমেন্টটাই চলছে এখন। এবার ডাক্তারবাবুরা তো আর আগের থেকে জানে না কার কখন আসবে, কারো কারো তাড়াতাড়ি চলে আসে, কারো কারো দেরিতে আসে। আর ওই যাদের দেরিতে আসে তাদের মানে লাইনেই আমি পড়ে গেছি, কারণ আমার সমস্যাটা একটু জটিল তাই। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কেন বাড়ি ছেড়ে গিয়ে কলকাতায় থাকছি। আর বিজনেসের কথা বলছো, সেটা আমাদের একটা ইনকাম। আমাদের ইনকাম যেখানে ভালো হবে সেটা তো আমাদের করতেই হবে। এমন না যে ইনকামের জন্যই আমরা কলকাতা থাকি, এটা কিন্তু ভুল। আবার যেহেতু আমাদের কলকাতায় থাকতে হচ্ছে, তাই ইনকামটা কিভাবে হবে, কিভাবে করলে আমাদের 2 টাকা বেশি আসবে, সেটা তো আমরা চিন্তা করবই না। কারণ ইউটিউবের পেমেন্টের উপরে এতটা টাকা খরচ অসম্ভব, হবেই না ইউটিউবের পেমেন্টের উপর। তো ওই কারণে বাড়তি তো একটা ইনকাম আমাদের করতেই হয়। কাজ বাজ শেষ, এখন যাব স্নান করতে। স্নান করে এসে আবার আজকে রাতে 1:30টায় লাইভ আছে, তো এসে তো একটু রেস্টও নিতে হবে। এতগুলো কাজ করলাম, এখন কটা বাজে না, 5টা বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে জন্য তাও এখন ওই যে স্নান করলে কোনো সমস্যা নেই গরমের দিন, তারপরেও ঠিক টাইম মতো স্নান করা উচিত। কিন্তু এই যে কাজগুলো করবো জন্যই তো স্নান আগে করে নিলে পরে ঘেমে টেমে একাকার অবস্থা। স্নান করে চা বসিয়েছি আদা দিয়ে, কারণ হচ্ছে ভাত তো খাবো না, কারণ দুপুরবেলা একদম ঠিক টাইম মতো আজকে ভাত খেয়েছি 2:30টার সময়, তাও হয়নি 2টোর আগে হচ্ছে ঠিক টাইম। 2টোর থেকে খাবো খাবো করে করে আধা ঘন্টা লেট। তো খাওয়া দাওয়া করে যেহেতু স্নান করে আসলাম, একটা কিছু তো খেতে হয়, কিন্তু চায়ের নেশা উঠেছে। সন্ধ্যার হবে, 15 মিনিট পর সন্ধ্যা দেবো। তো চাটা করছি, আদার চা। মা খাবে না এখন, মা একটু আগে ভাত খেলো, একটু আগে বলতে তাও মানে হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখন খাবে না আর কি, পরে খাবে। তো আমরা খাবো এখন। আর আজকে ঝড় তুফান হওয়াতে মানে সারা গাছপালা শুধু সবুজ আর সবুজ। এমনিতেও এদিকে যত গাছপালা আছে সব সবুজ, বৃষ্টি হয়ে পুরো পাতা টাতা সব ধুয়ে যায় না। চা বিস্কুট খাবে তো? বিস্কুটের কৌটা কোথায়? ওই ঘরে। এটার অবস্থাটা আমাদের দেখো, জায়গাটা গুছাতে হবে। বিস্কুটের থেকে কৌটা হয়ে গেছে বেশি বড় না, কৌটার থেকে নিয়ে নাও, খাও।
অন্ধকারের মধ্যেই মোম দিয়ে আমাদের কাজ চলছে। আর আমার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা শুরু হয়েছে। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, মানে টানা 3 ঘন্টা যাবত ওয়েদার এত খারাপ। আজকে আমাদের লাইভ যাওয়ার কথা ছিল, লাইভ তো যাওয়া হলোই না। আর এই যে ঝড় বৃষ্টির কারণে না, মানে ওয়েদারও এত ঠান্ডা, আমার গলা ব্যথা করছে। এই যে দেখো ভাত বেড়েছি এখানে, মাছ ভাজা, আলু পটলের তরকারি, মোম দিয়ে আর মোবাইলের ফ্ল্যাশ দিয়ে খাওয়া হবে। তার সাথে গরম জল করলাম, গরম জল ঠান্ডা জল মিশিয়ে খাবো। বাইরে এত আজকে ঝড় তুফান হয়েছিল, আমাদের লাইভের টাইম ছিল 8:30টায়, আর 8টার থেকে শুরু হয়েছিল ঝড়। তারপরে 9টা 10টা 10:30 পর্যন্ত মনে হয় সেই ঝড় বৃষ্টি। আর এখন কয়টা বাজে না, 11টার উপরে বাজে।